Most of you were absent, right? So it is your responsibility. If you are absent in the class, how can you follow what happens in the next class? তোমরা অনেকেই ক্লাসে অনুপস্থিত থাকছো, এর জন্য দায়ী কে? তোমরাই তো দায়ী। তাহলে ক্লাসে যেগুলো আলোচনা হবে সেগুলো আগের ক্লাসে যা হয়েছিল সেটা যদি না বোঝো বা মনে না রাখো, তাহলে ক্লাস তো একটা সিকোয়েন্স, মানে ধারাবাহিকতা, তাই তো? আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা আগামী দিনে যদি মাথায় না রাখো, মনে রাখো, তাহলে কী করে বুঝবে? সেই কারণে যারা অ্যাবসেন্ট ছিল তাদের সঙ্গে আজকে যা আমি আলোচনা করব সেটা তোমরা কিছুই বুঝতে পারবে না। কাজে ক্লাসে প্রেজেন্ট থাকা বা অ্যাবসেন্ট থাকা এটা তোমার দায়িত্ব বা তোমাদের দায়িত্ব। যাই হোক, আগের দিন আমি আলোচনা করেছিলাম, সঠিকই বলেছে রূপঙ্কর, ট্রান্সফরমেশনে কী কী লাগে। ওয়ার্ড ফর্ম আমি শিখিয়েছিলাম, ওয়ার্ড ফর্মের গুরুত্ব একটা দুটো ক্লাস করেছিলাম। এবং ওয়ার্ডের থেকে আমি এসেছিলাম ফ্রেজ, গতদিন কি করে ফ্রেজ থেকে তুমি ক্লজে যাবে। এইটা যে উত্তর দিল গত দিনের ক্লাসের কি আলোচনা হয়েছিল সে কিন্তু মিস করলো। তার মানে আরও মন দিয়ে ক্লাস শুনতে হবে। আমার ক্লাসে মূলত হচ্ছে আমি তোমাদেরকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো বুঝতে সাহায্য করি। বেশি কিছু আমি করে দিতে পারবো না তোমাদের জন্য, কিন্তু কিভাবে ট্রান্সফরমেশন তুমি শিখবে, কি কি তোমার জানা দরকার, সেইগুলো হচ্ছে আমার আলোচনা করার বিষয় এবং সেই সঙ্গে প্র্যাকটিস। তাহলে আগের দিন কী শিখেছিলাম ভালো করে শুনে নাও, তাহলে যারা আজকে উপস্থিত অথচ আগের দিন অনুপস্থিত ছিল তারা বুঝবে কেন বলছি যে উপস্থিত না থাকলে কি ঘটতে পারে। আগের দিন আমি আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশনের পার্ট হচ্ছে আমরা ইউজ করি অনেক সময় ফ্রেজ, আমরা অনেক সময় ক্লজ। ফ্রেজ এবং ক্লজের ডিফারেন্স, কী করে ফ্রেজ থেকে ক্লজে যাবে সেটা আমি আগের দিন শিখিয়েছিলাম ভালো করে মনে করে দেখো যারা দু একজন উপস্থিত ছিলে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লজ। দেখো আমি লিখেছিলাম যে ক্লজ আগের দিন আলোচনার মধ্যে এসেছিল কিন্তু কেউই বলতে পারলে না। ক্লজ সম্বন্ধে কী বলেছিলাম? তোমাদের ধারণা ক্লজ হচ্ছে একটা বড় বাক্যাংশ, অর্থাৎ বড় বাক্যের অংশ। ক্লজ ইজ এ পার্ট অফ এ লং সেন্টেন্স, এটা তোমরা অনেকেই জানো। এটা ঠিক, আবার পুরোটা ঠিক নয়। আমি ঘুরিয়ে কি বলেছিলাম? ক্লজ ইজ এ সেন্টেন্স এলিমেন্ট, অর্থাৎ বাক্য, সেন্টেন্স যে তোমরা জানো লিখছো, সেন্টেন্সের উপাদান। কিন্তু আমরা সেন্টেন্স বলতে কি বুঝি সাধারণত? সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এবং সেটা কমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ক্লজেরও ঠিক একই জিনিস লাগে। কি লাগে? একটা সাবজেক্ট লাগবে এবং একটা ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব মূলত অনেক ক্ষেত্রে নন ফাইনাইট ভার্বও থাকে। তাহলে সেন্টেন্স যেটা সেটাই আবার দেখো ক্লজ, বা ক্লজ যেটা সেটাই সেন্টেন্স আপাতত বলছি। তাহলে ক্লজ হচ্ছে সেন্টেন্স এলিমেন্ট, মানে কি? ক্লজ সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে, এবং সেন্টেন্স লং হতে পারে, শর্ট হতে পারে। অনেক সময় একটা ক্লজ দিয়েই একটা সেন্টেন্স তৈরি হতে পারে, অনেক সময় একাধিক ক্লজ দিয়েই একটা সেন্টেন্স তৈরি হতে পারে। সেই কারণে লং সেন্টেন্স, শর্ট সেন্টেন্স, এইটুকু ভালো করে অডিওটা শুনে বোঝো, তারপরে আবার পরের বিষয়টা বলছি। তোমরা যদি এইটা না বোঝো তাহলে পরে আলোচনাটা কোনো কাজে আসবে না। দেখো আমি দুটো বাক্য তোমাদের সামনে রেখেছি, দেখো। টু সেন্টেন্সেস আর দেয়ার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। রূপঙ্কর ঠিক বলেছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, লাইক দিস, ইয়েস। তাহলে ইফ ইউ ক্লোজলি লুক অ্যাট দিস সেন্টেন্সেস, যদি এই বাক্য দুটোর দিকে তোমরা ভালো করে দেখাও, ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। কী আলোচনা করছি? সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? বাক্যের গঠন, রাইট? তাহলে দেখো এই বাক্য দুটোর
নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন কী করে হবে? এলিমেন্ট মানে কি উপাদান। তাহলে বাক্যের উপাদান আমি কি বলেছিলাম? ক্লজ ইজ আ সেন্টেন্স এলিমেন্ট। ক্লজ হচ্ছে বাক্যের উপাদান। তাহলে ঘুরিয়ে বলা যেতে পারে কি? সেন্টেন্স এলিমেন্ট, রাইট? তাহলে এইটাকে আমরা একদিকে বলছি সেন্টেন্স, আবার আর একদিকে বলছি ক্লজ। কেন? কারণ দেখো, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এই সেন্টেন্স দুটোর প্যাটার্ন কি? হোয়াট ইজ দ্য প্যাটার্ন? মানে কি? ক্লজ এগেন হ্যাজ সাম এলিমেন্টস, রাইট? তাহলে ফার্স্ট কি? ক্লজ is a sentence element. Again, if you want to discuss clause, you can approach it in two ways. তাহলে তুমি এই ক্লজের কথা দুভাবে বলতে পারো। সেটা কি? ক্লজ আলোচনা করতে পারো, ক্লজ কি কি নিয়ে, ক্লজের মধ্যে কি কি থাকে, ক্লজ এলিমেন্টস, ক্লজের মধ্যে কি কি থাকে, অ্যান্ড হাউ ডাজ আ ক্লজ ফাংশন, এবং একটা ক্লজ কিভাবে কাজ করছে, রাইট? সিমিলারলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে কি? সেন্টেন্স এলিমেন্টস, বা ঘুরিয়ে বললে ক্লজ এলিমেন্টস, রাইট? তাহলে এই এলিমেন্টগুলো যেমন যেমনভাবে থাকে, তাদের মধ্যে অন্যতম এলিমেন্ট হচ্ছে ভার্ব। কেন? ভার্ব ডিটারমিনস আদার এলিমেন্টস। ভার্বই ঠিক করে একটা ক্লজের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে আর কি কি উপাদান থাকবে। সেই কারণে আমরা এই টার্মটা পাই। কী টার্ম? ভিপি, মানে কি? ভার্ব প্যাটার্ন। তাহলে এই সেন্টেন্স দুটো, বা যদি তুমি ক্লজের দৃষ্টিভঙ্গি থেকে বলো, এই ক্লজ দুটোর মধ্যে কি কি এলিমেন্ট আছে বের করো, রাইট? বের করো এই সেন্টেন্স দুটোর মধ্যে, বা যারা বুঝতে পারলে আমার কথা, এই ক্লজ দুটোর মধ্যে কি কি এলিমেন্ট আছে বের করো, অ্যান্ড হোয়াট ইজ দ্য ভার্ব প্যাটার্ন, তার উত্তর তাহলে পেয়ে যাবে। দেখো, প্রথম যে সেন্টেন্সটা, দ্য বয় কেম লেট, তুমি যদি এর ভার্ব প্যাটার্ন বের করতে চাও তাহলে কি হবে? দেখো, ভার্ব কি? ভার্ব কেম। কেম কি ভার্ব? ইন্ট্রান্সিটিভ ভার্ব, রাইট? দু ধরনের মেজর ভার্ব আছে, তার উপর ভার্ব প্যাটার্ন নির্ভর করে। ইন্ট্রান্সিটিভ ভার্ব যদি সেন্টেন্স বা ক্লজে থাকে তাহলে তার প্যাটার্ন একরকম হয়। যদি ট্রানজিটিভ ভার্ব হয়, ট্রানজিটিভ মানে কি? যে ভার্বের অবজেক্ট আছে, রাইট? তাহলে দেখো, ফার্স্ট সেন্টেন্স, দ্য বয় কেম লেট, এস দ্য বয়, কেম ভি, লেট এডিভি, অ্যাডভার্ব অর অ্যাডভার্ব পার্টিকেল, রাইট? দিস ইজ দ্য ভার্ব প্যাটার্ন। তাহলে দেখো, ভি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, রাইট? নেক্সট, আই নো দ্য বয়, এস ভি ও, subject, verb, object. So this is what I mean by verb pattern. And ADV means adverb or adverbial or adverb particle, right? Is it clear? দেখো, লক্ষ্য করো, দ্য বয় অবজেক্ট একটা সেন্টেন্সে, আবার দ্য বয় হু কেম লেট এটাও একটা অবজেক্ট আর একটা সেন্টেন্স, তাই তো? তাহলে ডিফারেন্সটা কি? দ্য বয় is a noun phrase without clause, right? Without clause. But the boy who came late, again object, again noun phrase, but with a clause. That is the difference. এবং এই দুটো বাক্যকে সামনে রাখলে আমাদের কাছে ক্লজ ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। দেখো, লক্ষ্য করো, ভালো করে মন দিয়ে বোঝো, শোনো। আমি কি বলেছিলাম? তোমাদের অনেকেরই ধারণা ক্লজ মানে হচ্ছে, ক্লজ ইজ এ পার্ট অফ এ লং সেন্টেন্স। তাহলে দ্বিতীয় বাক্যটা, দ্য বয়, আই নো দ্য বয় হু কেম লেট, এটা একটা লং সেন্টেন্স,
হু কেম লেট এটা একটা ক্লজ, তোমাদের সকলের কাছে পরিষ্কার, এবং এটা একটা বাক্যের অংশ, এটাও পরিষ্কার। কিন্তু আই নো দ্য বয় এটা কিন্তু তোমাদের অনেকের কাছে অপরিষ্কার, বা অনেকে বুঝতে পারছো না, বা নতুন শুনছো হয়তো যে এটা একটা ক্লজ। আবার আমি কি বলেছি? ক্লজ ইজ এ সেন্টেন্স এলিমেন্ট। তার মানে কি, আমরা ক্লজ ব্যবহার করি সেন্টেন্স তৈরি করতে। তাহলে প্রথম বাক্যটায় আমরা একটা ক্লজ ব্যবহার করেছি, সিঙ্গেল ক্লজ। তাহলে যেটা ক্লজ সেটাই আমরা ঘুরিয়ে বলছি যে ক্লজ যেহেতু বাক্য তৈরি করে বা বাক্য ক্লজ দিয়ে গঠিত, সেই কারণে একটা সিঙ্গেল ক্লজ বাক্যে থাকতে পারে, আবার একাধিক ক্লজও বাক্যে থাকতে পারে, রাইট? তাহলে প্রথম বাক্যটা আই নো দ্য বয়, ইট ইজ এ সিঙ্গেল ক্লজ সেন্টেন্স। মানে কি, এর মধ্যে একটাই ক্লজ আছে, সেই কারণে কোনো ডিভিশন নেই। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ক্লিয়ার? কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো, অবজেক্টটাকে আমরা কি করলাম? এক্সটেন্ড করলাম, মানে অবজেক্টটাকে বড় করলাম। অবজেক্টটা বেসিক্যালি কি? নাউন ফ্রেজ, এনপি, নাউন ফ্রেজ, এনপি। এই নাউন ফ্রেজটা প্রথম বাক্যের মতো শর্ট ফ্রেজ নয়, এটা লং ফ্রেজ। দেখো, এটাকে এক্সটেন্ড করলাম। কী দিয়ে এক্সটেন্ড করলাম? বয়টাকে ডেসক্রাইব করার জন্য। হুইচ বয়? হু কেম লেট। কোন ছেলেটা? যে ছেলেটা দেরিতে এসেছিল। এই পার্টটা আমরা যোগ করলাম, অর্থাৎ এটা একটা ক্লজ। হু কেম লেট, এটা নাউন ফ্রেজের আবার পার্ট। তাহলে এই নাউন ফ্রেজটাকে যদি আমরা বিশ্লেষণ করি এখন, তাহলে নাউন ফ্রেজে আমরা কি পাচ্ছি? আমরা একটা নাউন পেয়েছি বয়, তার আগে একটা আর্টিকেল ডিটারমিনার পেয়েছি দ্য বয়। বয়টা হচ্ছে এখানকার হেড নাউন, এবং এই বয় সম্বন্ধে পাশে কি বলা আছে? বয়ের পরে হু কেম লেট, এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। অর্থাৎ নাউন ফ্রেজকে আমরা বড় করতে পারি এইভাবে। তাহলে রিলেটিভ ক্লজ এবার আসছে আমাদের কাছে আলোচনার বিষয়। তাহলে রিলেটিভ ক্লজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার প্রশ্ন আসছে, তাহলে হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লজ? তোমরা এবার এই বিষয়টা অনেকেই জানো। তাহলে ক্লজ হচ্ছে মূলত দু প্রকার। প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ হচ্ছে ইনডিপেন্ডেন্ট, অন্যের উপর নির্ভরশীল নয়। তাহলে আই নো দ্য বয়, প্রিন্সিপাল ক্লজ, ইনডিপেন্ডেন্ট ক্লজ। হু কেম লেট, সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দ্বিতীয় বাক্যটা কটা ক্লজ নিয়ে তৈরি? দুটো ক্লজ নিয়ে। প্রথম বাক্যটা কটা ক্লজ নিয়ে? একটা। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা কি পেতে পারি বাক্যের মধ্যে? কোনো সময় সিঙ্গেল ক্লজ পেতে পারি, কোনো সময় একাধিক ক্লজ। যখন একাধিক ক্লজের প্রশ্ন আসছে তখনই আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এইগুলো ব্যবহার করছি। তাহলে কি কি সম্ভাবনা দেখো? সিঙ্গেল ক্লজ, মাল্টি ক্লজ, অনেক ক্লজ থাকতে পারে। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আজকে আমরা কোন ক্লজের নাম শুনলাম? রিলেটিভ ক্লজ। আর কি সাবঅর্ডিনেট ক্লজের তোমরা নাম জানো রিলেটিভ ক্লজ ছাড়া?